জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে সৃষ্টি হয়েছে জটিলতা। তবে বিরোধী দলকে সাথে নিয়েই সংবিধান সংশোধনীর মাধ্যমে সনদ বাস্তবায়নের আশা সরকারের। কিন্তু সংস্কার পরিষদে এখনও স্থির বিরোধী দলীয় জোট। সরকার এককভাবে সংবিধানে সংশোধন করলে সংসদ ও রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি তাদের। মোহন ইসলামের প্রতিবেদন। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের জন্য জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। ত্রয়োদশ সংসদ শুরুর পর থেকে এ নিয়ে প্রায়ই বিতর্কে জড়াচ্ছে তারা। তবে প্রথম অধিবেশনেই জুলাই সনদ বাস্তবায়ন শুরু হওয়ার সম্ভাবনা নেই। মাননীয় স্পিকার, জটিলতার কারণ বিএনপি চায় স্বাক্ষরকৃত সনদ বাস্তবায়ন আর বিরোধী জোট চায় গণভোটের আলোকে। ধন্যবাদ মাননীয় সদস্য। যেভাবেই বাস্তবায়ন হোক তা সংবিধানের কিছু পরিবর্তনের মধ্য দিয়ে করতে হবে। সরকার দলের সদস্যরা বলছেন, সাধারণভাবে সংবিধানের সংশোধনের মাধ্যমেই তারা সনদ বাস্তবায়ন করতে চান। 18টা দফার পরে 152টা দফা আছে, অনুচ্ছেদ আছে সংবিধানে, বাকিগুলোর কি হবে? কাজেই এটা সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এটা নিয়ম। কাজেই সংবিধান সংশোধন ছাড়া কোনো বিকল্প নেই। সংসদে 2/3 প্রতিনিধিত্ব থাকায় বিএনপি চাইলেই এককভাবে সংবিধানে সংশোধনী আনতে পারে, কিন্তু এ পথে হাঁটতে চায় না দলটি। আমরা বারবার বিরোধী দলকে বলার চেষ্টা করছি, এখনও বলছি, আবারও বলবো, আমরা যে কোনোভাবেই হোক কোনো ফ্যাসিস্টের জন্য আবার নতুন করে মাথা চারা দেওয়া না হতে পারে। আমরা এটা আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ। সরকারি দল বিরোধী দলকে নিয়ে আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা সেটি দেশকে এগিয়ে নিতে চাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। আর বিরোধী দল সনদ বাস্তবায়নে এখনও সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দাবি করছে। তাদের মতে পরিস্থিতি জটিল করেছে সরকার, সমাধানও করতে হবে তাদের। জটিলতাটা ওনারাই সৃষ্টি করেছেন, এখন সেই জটিলতাটা রাষ্ট্রীয় পর্যায়ে এসেছে, এটা সমাধানের রাস্তা ওনাদেরকে বের করে দিতে হবে। বিএনপির এই ভুলটা ভাঙবে, তারা এখন যেভাবে ল্যাপস করেছে, যেটি করেছে, এটি সম্পূর্ণ জাতির সাথে বেইমানি। আর সরকার যদি তাদের বাদ দিয়ে সংবিধানে সংশোধনী আনার চেষ্টা করে, তার জবাব সংসদ ও রাজপথে দেওয়ার হুঁশিয়ারি বিরোধীদের। আমরা অবশ্যই আমাদের বিরোধিতা করব, সংসদেও আমরা বিরোধিতা করব, সেই সাথে রাজপথে তো আমরা নামবই। তবে সনদ বাস্তবায়নে একলা পথে হাঁটবে বিএনপি নাকি বিরোধী দলীয় জোটকে আস্থায় এনে তা করবে, সময়েই বলে দিবে সেই উত্তর। জাতীয় মোহন ইসলাম, ৭১, ঢাকা। দর্শক, চলছে ত্রয়োদশ সংসদ অধিবেশন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসপাতালে রূপান্তর করতে পারি, তাহলে জনগণের জন্য চিকিৎসা সেবা পাওয়া অনেক সহজ হবে এবং প্রয়োজনীয় ডাক্তার, নার্স এবং ধন্যবাদ মাননীয় সদস্য। হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব SM ফয়সল। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্তাপীয় বিষয় আমার নির্বাচনী এলাকা চুনারগড় পৌরসভার খোয়াই নদীর উপর 1987 সালে নির্মিত বেইলি ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে একটি নতুন ব্রিজ RCC ব্রিজ নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা হবিগঞ্জ 4-এর চুনারগড় পৌরসভার সড়ক ও জনপথ বিভাগের সড়কটির 2 অংশের সংযোগ স্থাপনকল্পে দীর্ঘ 40 বছর পূর্বে 1987 সালে খোয়াই নদীর উপর একটি বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। বর্তমানে ব্রিজটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই অঞ্চলের জনসাধারণ দৈনন্দিন চলাচল সহ তাদের উৎপাদিত ফসল, ধান, চাউল, গম, ভেজিটেবলস, আনারস, আখ, চা এবং নির্মাণ সামগ্রী, ইট, বালু ইত্যাদি পরিবহন করা হয় ওই জেলা সদরের সঙ্গে সংযোগ রাখার কাজে খোয়াই নদীর উপর নির্মিত এই বেইলি ব্রিজটির ব্যবহার করে থাকে। বেইলি ব্রিজটির চুনারগড় উপজেলার 2 অংশের মধ্যে একমাত্র সংযোগ, যেখানে অধিবাসী 2 লক্ষ উপরে মানুষের উপরে। এই সরু 40 বছরের পুরাতন ব্রিজটি দিয়ে যানবাহন ও পণ্য সামগ্রী বৃদ্ধি পাওয়ায় বেইলি ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়লে এলাকার যোগাযোগ ও যাতায়াত বন্ধ হয়ে পড়তে পারে। এমত অবস্থায় চুনারগড় পৌরসভার খোয়াই নদীর উপর 40 বছরের পুরাতন ব্রিজটি স্থলে বেইলি ব্রিজ স্থলে একটি RCC ব্রিজ নির্মাণ করার জন্য মাননীয় সেতু মন্ত্রী ভারপ্রাপ্ত মহোদয়। ধন্যবাদ মাননীয় সদস্য।
ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। মার্কিন সাময়িকী টাইমের প্রকাশিত বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 2026 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। এতে প্রভাবশালী নেতা ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন তারেক রহমান। আরো জানাচ্ছেন সৃষ্টি ঘটক। বুধবার 2026 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম। এই ক্যাটাগরিতে তারেক রহমানের সাথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মতো নেতার নাম। ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধে লেখা হয়, কয়েক মাস আগেও তারেক রহমানের জীবনটা ছিল অনেকটাই নিরিবিলি। দক্ষিণ পশ্চিম লন্ডনের সবুজ শান্ত পরিবেশে নির্বাসিত এক স্বস্তির জীবন। কিন্তু 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলে যায় সবকিছু। 57 বছর বয়সী এই রাজনীতিক বিরোধী আন্দোলনের সক্রিয় মুখ থেকে হয়ে ওঠেন সম্ভাব্য জাতীয় নেতা। আর সেই যাত্রার পরিণতি ঘটে ফেব্রুয়ারিতে। 17 বছর পর দেশে ফিরে তিনি বিপুল ব্যবধানে নির্বাচনে জয় পান। এতে আরো বলা হয়, এই জয় শুধু রাজনৈতিক সাফল্যই নয়, ব্যক্তিগতভাবেও ছিল খুবই তাৎপর্যপূর্ণ। এর মধ্য দিয়ে তিনি অনুসরণ করেন তার মা খালেদা জিয়ার পথ, যিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তবে আনন্দের মাঝেও ছিল গভীর বেদনা। ঢাকায় ফেরার মাত্র 5 দিন পরই তিনি তার মাকে হারান। জানুয়ারিতে টাইমকে দেয়া সাক্ষাৎকারে সেই শোক তখনও স্পষ্ট ছিল। তবু তিনি জানিয়েছিলেন, এই ব্যক্তিগত ক্ষতিকে তিনি শক্তিতে পরিণত করতে চান। তার লক্ষ্য সবাইকে নিয়ে 17 কোটি মানুষের দেশকে এগিয়ে নেয়া এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বড় অর্থনীতিকে আবারও গতিশীল করে তোলা। সৃষ্টি ঘটক, 71। আজ স্বাধীনতা পুরস্কার 2026 পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের 15 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে এই পদক দেয়া হচ্ছে। বিকেল 4টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী। এবছর স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে। এছাড়া আরও 14 জন বিশিষ্ট ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে দেয়া হবে এবারের স্বাধীনতা পদক। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক দেয়া হয়। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনে পরবর্তী কর্মসূচি ঠিক করতে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বৈঠকে বসেছে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা। সেখানে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। জানবো তার কাছ থেকে। সাকিব, বৈঠকে কোন কোন নেতা উপস্থিত আছেন, কতক্ষণ বৈঠক চলবে, ব্রিফিং হবে কিনা এ নিয়ে, এবং পরবর্তী কোনো ঘোষণা কি আসতে পারে? অদিতি, বৈঠকটি ইতিমধ্যেই শুরু হয়েছে মগবাজারের আলফালা মিলনায়তনে। সেখানে 11 দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ 11 দলের অন্যান্য যে শীর্ষ নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। জাতীয় নাগরিক পার্টিরও একজন মুখ্য সংগঠক তিনি উপস্থিত আছেন। পাশাপাশি আজকের এই বৈঠকে মূলত 11 দল জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যে আন্দোলন করছেন, সেই আন্দোলনের পরবর্তী যে রোডম্যাপ সেটি ঠিক করা হবে। আপনি জানেন যে এর আগে গত 7 এপ্রিল একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল 11 দল। 11 দলের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সেই কর্মসূচি ঘোষণা করেন গতকালকে, অর্থাৎ গত 15 এপ্রিল সেই কর্মসূচি শেষ হয়। আজকে বৈঠক থেকে তারা হয়তো আগামী দিনে নতুন কোনো কর্মসূচি ঠিক করবেন। কোন ধরনের কর্মসূচি হবে সেটি এখনো জানা যায়নি যদিও, তবে আমরা কয়েকজন 11 দলের নেতার সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি। তারা খুব বেশি শক্ত কর্মসূচিতে এখনই যেতে চান না। তারা সভা, সেমিনার, গত কয়েকদিনই তারা সভা করেছেন, সেমিনার করেছেন, জেলায় জেলায় বিক্ষোভ করেছেন, মহানগরগুলোতে বিক্ষোভ করেছেন। তবে এখনই শক্ত কোনো কর্মসূচিতে তারা যেতে চান না। তারা বলছেন যে যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলমান, সংসদের থেকেই তারা আসলে একটি সমাধান প্রত্যাশা করছেন। সেখান থেকে সমাধান না হলে তারা হয়তো, যদি তারা এমনটি বুঝতে পারেন যে সংসদে আসলে এটি
সমাধান সম্ভব নয়, তাহলে তারা হয়তো আন্দোলনের ডাক দিতে পারেন। সাকিব, আমরা জানছিলাম যেমনটি আপনি আছেন সেখানে, এবং নিশ্চয়ই বৈঠক পরবর্তী তথ্যগুলো আমরা আরো বিস্তারিত জানবো। দর্শক, সহকর্মী শাহিদুজ্জামান সাকিব যুক্ত ছিলেন এতক্ষণ। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে ৩ দেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকালে এই উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছেন মন্ত্রী ও তার সফর সঙ্গী প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামীকাল শুরু হওয়া কনফারেন্সে তারা ১৯ এপ্রিল পর্যন্ত তুরস্কে অবস্থান করবেন। আঙ্কারা থেকে ১৯ এপ্রিল যাবেন ব্রাসেলসে। সেখানে ইউরোপীয় কমিশনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন ব্যক্তির সাথে বৈঠক করবেন। এরপর তিনি যাবেন আদ্দিস আবাবায় এবং ২৩ এপ্রিল পর্যন্ত সেখানে অবস্থান করবেন। তুরস্কের আঙ্কারায় আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে অংশগ্রহণ, ব্রাসেলসে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির প্রাথমিক প্রক্রিয়া সই এবং আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবায় ভোটের প্রচারণাই এই সফরের মূল লক্ষ্য। সরকারের নানা পদক্ষেপের পরও তেলের সংকট কাটছে না। রাজধানী সহ সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাম্পে তেলের অপেক্ষায় থাকছেন ক্রেতারা। তারপরে যে পরিমাণ তেল পাচ্ছেন তা চাহিদার তুলনায় সামান্য। কেউ কেউ রোদ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, সরকারি ডিপো থেকে যেটুকু সরবরাহ পাচ্ছেন তা বিক্রি হয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকা গ্রাহকদের অভিযোগ, একদিকে চাহিদা মতো তেল না পেয়ে কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে। কুমিল্লায় জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকা ভিত্তিক রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হচ্ছে। তবে প্রতিদিনই পাম্পগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানবাহনের সারি। জানবো এ নিয়ে বিস্তারিত। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, কখন থেকে তেল দেয়া শুরু করেছে পাম্পগুলো? তেল সংকট নিয়ে পাম্প মালিক এবং গ্রাহকরা কি বলছেন? অদিতি, কুমিল্লার ৮১টি পেট্রোল পাম্পে মহাসড়কে কয়েকটি মাত্র তেল দেওয়া হচ্ছে, কিন্তু নগরের যে ৬টি পেট্রোল পাম্প সেটিতে একটি তো দেওয়া হচ্ছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে বিকেল ৪টা নাগাদ তেল দেওয়া হবে বলছে, কিন্তু অকটেন না, মিলবে পেট্রোল। ভোর রাত থেকে দীর্ঘ লাইন মোটরসাইকেলের, কেউ ৪টা, ৪:৩০, কেউ ৫টায় দাঁড়িয়েছে লাইনে, কিন্তু অকটেন মিলবে না, পেট্রোল তারা পাবে। তাই আমরা যদি কয়েকজন জিজ্ঞেস করি কি অবস্থা। আমি সকাল ভোর ৫টায় আসছি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি। এখন থেকে প্রায় ১০-১২ ঘন্টা পরে পেট্রোল দেবে, অকটেন দেবে না। তো অকটেনের গাড়ি পেট্রোল দিয়ে চালাইতেছি। তো এখন আমাদের দুঃখটা কে দেখবে, এই লাঘব হবে। আমরা প্রত্যাশা করি আমাদের এই দুঃখটাতে লাঘব হয় অতি শিগগিরই। আসসালামু আলাইকুম। পেট্রোল মালিকরা বলছেন যে যতটুকু চাহিদা ততটুকু মিলছে না, এবং সেই অর্থে রেশনিং পর্যায়ে কুমিল্লায় দেওয়া হচ্ছে। যদি সবগুলো পেট্রোল পাম্প একযোগে দেওয়া হতো তাহলে এই ভোগান্তির অবসান ঘটত। শুধু মোটরসাইকেল নয়, বিপরীত দিকে যানবাহনগুলো ডিজেলের জন্য অপেক্ষা করছে ঘন্টার পর ঘন্টা। মিলছে ৫০০ টাকা, ১০০ টাকা এবং ৩০০ টাকার, কিন্তু সেই অর্থে শুধুমাত্র অকটেন না, অকটেন অনেক জায়গায় মিলছে না। পেট্রোল দেওয়া হবে তাও বিকেল ৪টা থেকে, কোনোটাতে ৩টায়, আবার কোনোটাতে আজকে দেওয়া হবে না, কালকে দেওয়া হবে। পেট্রোল পাম্প মালিকরা বলছেন চাহিদা অনুপাতে ডিপো থেকে তেল মিলছে না, যতটুকু মিলছে ততটুকুই তারা দিচ্ছেন। যতটুকু তাদের যে জায়গায় ভিড় সেই অনুপাতে ৩০০ টাকা, ৫০০ টাকা, ১,০০০ টাকায় মিলছে সেই তেলগুলো। তবে কুমিল্লায় একটু ভিন্ন কথা রয়েছে, সেটি হচ্ছে যে কৃষকরা কিন্তু তেল পাচ্ছেন না। কৃষকদের কথা হচ্ছে যে পেট্রোল পাম্পে যখন তারা সেই প্লাস্টিকের বোতল নিয়ে যাচ্ছেন তাদেরকে কিন্তু সেই পেট্রোল বা ডিজেল কিন্তু দেওয়া হচ্ছে না। তার কারণ হচ্ছে সরকার থেকে কিন্তু নিষেধ করা আছে যে পেট্রোল বা ডিজেলগুলো প্লাস্টিকের বোতলজাত করে দেওয়া হবে না। সেই অর্থে কিন্তু কৃষকরা বলছেন। তবে সাধারণ মানুষ কিন্তু বলছেন প্রশাসনের যথাযথ পদক্ষেপের মধ্য দিয়ে যদি তেলের এই ব্যবস্থাটি অবসান যদি ঘটানো যায়। এনামুল, আপনার কাছ থেকে আমরা কুমিল্লার জ্বালানি সংকট প্রসঙ্গে জানছিলাম বিস্তারিত। ধন্যবাদ যুক্ত হবার জন্য। কুমিল্লা থেকে সহকর্মী এনামুল হক যুক্ত ছিলেন এতক্ষণ। হামের প্রাদুর্ভাবে নাজেহাল দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গেল ১ মাসে হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ১৯৮তে দাঁড়িয়েছে।
একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 698 শিশু, আর হাম শনাক্ত হয়েছে 176 জনের। দেশের 4টি সিটি কর্পোরেশনে চলমান বিশেষ টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রার 92% শিশু ইতোমধ্যে টিকা নিয়েছে। সবচেয়ে এগিয়ে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আগামী 20 এপ্রিল নির্ধারিত এই সফরকে কেন্দ্র করে এরই মধ্যে জেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। এদিন প্রধানমন্ত্রী সরকারি কর্মসূচিতে অংশ নেবেন, পাশাপাশি যাবেন পৈতৃক বাড়ি গাবতলীর বাগবাড়িতে এবং যোগ দেবেন দলীয় জনসভায়। SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মনির হোসেন। দীর্ঘ 20 বছর পর নিজ ভিটায় ফিরছেন তারেক রহমান। তাই তার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মী সহ সাধারণ মানুষ। প্রিয় নেতাকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ব্রিফিংয়ে জানানো হয়, সফর উপলক্ষে একটি বড় জনসভা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে, আর এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেবেন। এ সময় জনসভার স্থলসহ বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ। ওনাকে যদি আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে বগুড়ার মানুষ হিসাবে, উনি বগুড়ার সন্তান হিসাবে একটা সাকসেসফুল জনসভা করে দিতে পারি, আমাদের যত দাবি দেওয়া আছে 19 বছরের বঞ্চিত এবং বঞ্চনার শিকার যে বগুড়াবাসী, সবই ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। সরকারি প্রোগ্রামগুলো শেষে বগুড়ার মানুষের সাথে আলাদাভাবে কথা বলার জন্য, দেখা করার জন্য এই জনসভার আয়োজন করা হচ্ছে এবং সর্বশেষ অনুষ্ঠান কিন্তু উনি লাঞ্চের পরে এই অনুষ্ঠানটাই করবেন এবং এখান থেকেই উনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন তারেক রহমানের এই সফর বগুড়ার উন্নয়ন ও রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে। প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম বগুড়াতে তার নিজ জন্মভূমিতে আসছেন, এখানে সবাই ঐক্যবদ্ধভাবে তার সামনে উপস্থিত হবেন আমাদের জনসভায়। বগুড়ার মানুষের সিটি কর্পোরেশনের ঘোষণার মধ্য দিয়ে বগুড়ার মানুষের উন্নয়নের যে চাকা সেটা ঘোরাবেন এবং বগুড়ার মানুষের দীর্ঘদিনের যে চাহিদা ছিল সেই চাহিদা ইনশাল্লাহ তিনি সবারই চাহিদা পূরণ করবেন বলে আমরা আশা রাখি। সফরকে কেন্দ্র করে শহর জুড়ে চলছে সাজসজ্জা, নিরাপত্তা পরিকল্পনা এবং জনসমাগম ব্যবস্থাপনার প্রস্তুতি। রাজনৈতিক মহলের মতে অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থার শক্তিশালীকরণ এবং চলমান প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে। SM আবু সাইদ, 71, বগুড়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী খাল পুনঃখননে আগামী 27 এপ্রিল যশোরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খবরে উজ্জীবিত কৃষক ও এলাকাবাসী। ইতিমধ্যে খালটি পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। সফরে প্রধানমন্ত্রী যশোর 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ কিছু উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পাশাপাশি ঈদগাহে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। SM ফরহাদের তথ্য ও আল আমিন রাব্বির তোলা ছবিতে প্রতিবেদন। যশোরের শার্শায় ইতিহাসের সাক্ষী হয়ে আছে এক সময়কার আলোচিত উলাশী যদুনাথপুর খাল, যা এলাকাবাসীর কাছে পরিচিত জিয়া খাল নামে। 1976 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে এই খাল খননের উদ্বোধন করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খালটি ভরাট হয়ে গেছে, মিলছে না কোনো সুফল। এমন পরিস্থিতিতে আগামী 27 এপ্রিল জিয়া খাল খনন উদ্বোধন করবেন তারেক রহমান। সরকার প্রধানের আগমনে উচ্ছ্বসিত এলাকাবাসী। জনাব তারেক জিয়া যখন প্রধানমন্ত্রী, তাহলে তার বাবার স্মৃতিটা ধরে রাখবে না? এই উলাশী যদুনাথপুর নিয়ে বহু চিন্তা ভাবনা করেছে, বহু উপকারও আমাদের হয়েছে। সেই উপকারের স্বার্থে তেনাকে একবার আসা উচিত, আবার এই খাল খননটা করা উচিত। কিন্তু আমরা তরুণ প্রজন্ম চাচ্ছি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান
মৃত খালটিকে পুনরায় আবার উজ্জীবিত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোরে আগমন কেবল আনুষ্ঠানিকতা নয়, এর মাধ্যমে যশোরের উন্নয়নের চাকা নতুন করে সচল হবে মনে করেন বিএনপি নেতারা। সবচেয়ে বড় ব্যাপার আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী যশোর আশাকে উপলক্ষ করে শুধু উলসি খাল পুনঃখনন না, শুধু 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন না, এই মাননীয় প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে আমরা যশোরের উন্নয়নের চাকাকে আবার সচল করতে চাই। পানি উন্নয়ন বোর্ড বলছে, খালটি খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি কৃষকরা সেচ সুবিধা পাবে। আমরা ইতিমধ্যে নকশা প্রণয়ন সম্পন্ন করেছি, প্রাক্কলন প্রস্তুত করছি, করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দপ্তরে দরপত্র আহ্বান সহ কাজ বাস্তবায়নের অনুমতি চেয়ে আবেদন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে অনুমোদন পাওয়ার সাথে সাথে দরপত্র আহ্বান করে আমরা কাজটি বাস্তবায়ন শুরু করব। জিয়া খালটি আবার সচল হলে নতুন করে কৃষির সম্ভাবনার দ্বার খুলবে, এমনটাই প্রত্যাশা কৃষকের। শান্তা ইসলাম, ৭১। ঢাকায় গ্রেপ্তারের পর পুলিশের কাছে স্ত্রী হত্যার কথা স্বীকার করেছে কক্সবাজারে আলোচিত গৃহবধূ শাহিদার স্বামী সাইফুল ইসলাম তারেক। এরই মধ্যে সে জানিয়েছে কিভাবে হত্যার পর মরদেহ গোপনের চেষ্টা করেছে সে। এদিকে নিহত শাহিদার স্বজনরা জানান, পালানোর সময় তারেকের সঙ্গে তার 3 বছরের ছেলে ছিল, কিন্তু সেই শিশু এখন কোথায় সে ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। সন্ধান মেলেনি শাহিদার শরীরের বিচ্ছিন্ন অংশের। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন। মার্চ রাতে স্ত্রীকে ঘুমের ওষুধ মেশানো রসমালাই খাওয়াই তারেক। এরপর গভীর ঘুমে আচ্ছন্ন শাহিদার মাথা বিচ্ছিন্ন করে হত্যা করে, আলাদা করে 2 হাতের কবজি। ওই রাতেই ঝিলংজার জানার খুনার পাশে একটি ডুবায় ফেলে দেয় মাথাবিহীন মরদেহ। পরদিন সকালে বালিশের কাভারের মধ্যে ভরে মাথা ও কবজি বাঁকখালী নদীতে ফেলে দেয়। বুধবার পুলিশের কাছে কক্সবাজারের ঝিলংজায় স্ত্রীকে হত্যার বর্ণনা দেয় তারেক। এই জায়গাতে তুমি কিভাবে বুঝলা যে এই জায়গাটা? তুমি কি আবার বলো তো? এর আগে বুধবার সকালে ঢাকা শাহবাগ থেকে আটক হয় তারেক। পরে শাহিদার মাথার খোঁজ দিতে বিভিন্ন জায়গায় তারেককে নিয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে পুলিশকে সহায়তা করে ফায়ার সার্ভিস, কিন্তু বিচ্ছিন্ন মাথার খোঁজ পাওয়া যায়নি। এতদিন পর্যন্ত এটা না থাকলো, আমরা নদীর মাঝখানে তো আর এটা আমাদের ডুবুরিটির না থাকায় আমরা এটা পারি নাই, কিন্তু আমরা আশেপাশে জোয়ারের গতিতে এটা কোথাও আটকে আছে কিনা, এই যে নদীর একদম রবার ড্রাম থেকে এখানে আমরা ওই লবণ চাষের মাঠ যেখানে আছে ওই পর্যন্ত 2 পাশেই দেখলাম। এদিকে শাহিদার স্বজনরা জানান, মাঝে মধ্যে শাহিদাকে যৌতুকের জন্য চাপ দিত তারেক, অত্যন্ত নির্যাতনও করত, কিন্তু এমন নৃশংসভাবে তাকে হত্যা করবে এ কথা তারা ভাবতে পারেনি। যেভাবে হোক আমার বোনের যেভাবে মারছে, ঠিক আমার বোনের মাথা আর কবজি জানো কি তাকে হত্যা করা হয়েছে যৌতুকের কারণে। আমার মেয়েটাকে আমার ননদি নিজের বিটা বিক্রি করে 8,60,000 টাকা দিয়েছে। স্বজনরা আরো জানান, পালানোর সময় 3 বছরের ছেলেকে তারেকের সঙ্গে রাখে, কিন্তু বর্তমানে সে কোথায় সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। 15 দিন নিখোঁজের পর গত 11 এপ্রিল কক্সবাজার সদরের ঝিলংজার জানার খুনার একটি ডুবা থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার হয় শাহিদার। এরপর থেকে নিখোঁজ ছিল তারেক। বুধবার সন্ধ্যায় তারেককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।